আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এখন রিভিশন ক্লাস করছি। বিশেষ করে আমরা বোর্ড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। আমরা গত ক্লাসে অধ্যায় 3-এর বোর্ড কোশ্চেন 2019 সালে যশোর বোর্ডের একটি বাড়ি কাজ তোমাদেরকে দিয়েছিলাম। আজকে আমি সেই বাড়ি কাজটি সমাধান করে দেখিয়ে দিব। আমি আশা করছি তোমরা প্রত্যেকেই করেছো। তোমরা বাড়ি কাজটি মিলিয়ে নিবে। পাশাপাশি আরও কিছু বোর্ড কোশ্চেনের নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তোমরা প্রত্যেকে তোমাদের বাড়ি কাজটি সামনে রাখো। আমাদের প্রশ্নটি কী ছিল খেয়াল করো। ইসলাম বেকারির মালিক জনাব কামরুল ইসলাম তার ব্যবসায়ে বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। 2018 সালে হিসাবের বই হতে সংগৃহীত তথ্য নিম্নরূপ। প্রশ্নটি যদি আমরা ধরে নিয়ে দেখো, কামরুল ইসলাম তার ব্যবসায় বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না, তার মানে বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। সংগৃহীত তথ্যগুলো এখানে 2018 সালে 1 এপ্রিলে 2018 এর সম্পদ ও দায়সমূহ হলো মজুদ পণ্য 1,50,000 টাকা, দেনাদার 1,40,000 টাকা, নগদ 30,000 টাকা, ঋণ 1 লক্ষ টাকা, আসবাবপত্র 60,000 টাকা, পাওনাদার 40,000 টাকা। উল্লেখ্য, কামরুল ইসলাম সাহেব প্রতি মাসে ব্যবসা হতে 2,000 টাকা নগদ ও মোট 2,500 টাকার পণ্য উত্তোলন করেন। ইসলাম বেকারির বছর শেষে মোট সম্পদ 3,60,000 টাকা, পাওনাদার 25,000 টাকা, ঋণ 60,000 টাকা। বছর শেষে এখানে যেটা সেটা হচ্ছে সমাপনী মোট সম্পদ আর দায়ের পরিমাণ এখানে দেওয়া আছে। আর শুরুতে যেটা ছিল 1 এপ্রিলে সেটি হচ্ছে প্রারম্ভিক সম্পদ এবং দায়ের পরিমাণ। আমাদেরকে বলছে উদ্দীপকের আলোকে যে কোশ্চেনগুলো সেটি হচ্ছে বছর শেষে ইসলাম বেকারি হতে কামরুল ইসলাম সাহেবের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। মোট উত্তোলনের পরিমাণ হলে এখানে লক্ষ্য করো 2,000 টাকা প্রতি মাসে। এখানে আমরা ধরতে পারি 9 মাস কিংবা 1 বছর, যে যেভাবে ধরো নোট দিয়ে দিবে। 9 মাস এখানে দেখো বছর শেষে তার দায় পরিমাণ এটি নোট। এখানে যেহেতু আমরা দুতরফা দাখিলা পদ্ধতি প্রণয়ন করে এই অঙ্কটা না, এটি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে, কারণ এখানে বিস্তারিত হিসাব সংরক্ষণ করে না, অবৈজ্ঞানিক নিয়মে এখানে হিসাব কার্যগুলো সম্পাদন করে থাকে। বৈজ্ঞানিক নিয়মে হলে আমরা হিসাবকাল ধরি 1 বছর চলমান ধারণা নীতি অনুযায়ী। আবার দেখো এখানে দেখো ঋণ নিয়েছে, যখন আমরা সমাপনী প্রারম্ভিক মূলধনটা বের করব, যখন আমরা দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী যদি প্রারম্ভিক মূলধন বের করতে বলে তখন আমরা কি করব ভালোভাবে খেয়াল করো। তখন আমরা এখানে দেখো নগদ টাকা 30,000 আছে, সেটার সাথে আমরা ঋণের টাকাটা যোগ করে তারপর দেখাবো। কারণ দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা জেনেছি কি যে প্রতিটি লেনদেনে 2টি পক্ষ থাকে, একটি পক্ষ ডেবিট, ঠিক সমপরিমাণ পক্ষ হবে কি ক্রেডিট। তাহলে আমাদের যখন ঋণ নেওয়া হয় তখন নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। এই কারণে ঋণ নেওয়ার টাকাটাও নগদের সাথে হিসাবভুক্ত হবে। কিন্তু এখানে যেহেতু এখানে শুরুতেই বলেছে ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না, তার মানে এটা অবৈজ্ঞানিক পদ্ধতি, এটা একতরফা দাখিলা পদ্ধতি নীতি অনুসরণ করছে। এই জন্য আমরা এখানে ঋণের টাকাটা আর নগদে দেখাবো না। শুরুতেই তো একতরফা দাখিলা পদ্ধতি আমরা জেনেছি এটি একটি অবৈজ্ঞানিক পদ্ধতি, তাই এখানে আর নগদে এই ঋণের টাকাটা কোনো প্রভাব পড়বে না। শুধুমাত্র একতরফা দাখিলা পদ্ধতির অঙ্কের সময় আমরা এভাবে করব। আর যখন দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে আমরা অঙ্ক করব তখন অবশ্যই প্রভাব পড়বে, কারণ আমরা জানি দুতরফা দাখিলা পদ্ধতির নীতি কিংবা বৈশিষ্ট্য কি, যে প্রতিটি লেনদেনে 2টি পক্ষে প্রভাবিত করবে। একটি পক্ষ ডেবিট হলে ঠিক সমপরিমাণ টাকার পক্ষটি কি হবে ক্রেডিট হবে। তাহলে আসো আমরা অঙ্কটি সমাধান করি। আমরা এখানে কি লিখব, আমাদের ক প্রশ্নে আমরা লিখব মোট উত্তোলনের পরিমাণ নির্ণয়। মোট উত্তোলনের পরিমাণ
নির্ণয়। আমরা এখানে টাকার গড় বিবরণ, টাকার গড় কী করব, দুইটি। বিবরণ টাকা নগদ উত্তোলন তাহলে আমরা কত, 1 এপ্রিল হলে বছর শেষ যদি ডিসেম্বর ধরা হয়, আমরা ধরে নিলাম 9 মাস। এখানে কেউ 1 বছরও ধরতে পারবে, যেটাই ধরবে টিকা দিয়ে দিবে, অর্থাৎ নোট দিয়ে দিবে। প্রতি মাসে 2000 টাকা, আমরা 9 মাস ধরেই করি। 9 মাস কত টাকা, তাহলে 18,000 টাকা। তারপর আমাদের মোট উত্তোলন, পণ্য উত্তোলনের পরিমাণ মোট বের করে দিয়েছে 2500 টাকা। আমাদের প্রশ্নে বলা আছে পণ্য উত্তোলন টাকা। এই হচ্ছে আমাদের 2 রকম উত্তোলন, আমরা একটি নগদ উত্তোলন এবং একটি পণ্য উত্তোলন দেখতে পেয়েছি। তাহলে আমাদের কত হলো মোট উত্তোলনের পরিমাণ? 18,000, 2,500 হচ্ছে কত, 20,500। তাহলে আমাদের উত্তর কি হলো? বছর শেষে ইসলাম বেকারি হতে কামরুল সাহেবের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করা। তাহলে আমরা লিখব উত্তর, বছর শেষে মোট উত্তোলনের পরিমাণ, দুঃখিত আমাদের এটা হবে কি, পরিমাণ 20,500 টাকা।
আমরা নোট কি দিয়ে দিব? একতরফা দাখিলা পদ্ধতি একটি অবৈজ্ঞানিক পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করা হয় না প্রতিষ্ঠানে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করা হয় না, তাই নগদ উত্তোলনের সময়কাল 9 মাস ধরা হলো। হচ্ছে আমাদের টিকা। আমরা এভাবে নোট দিয়ে দিলে তাহলে আর 12 মাস না ধরে 9 মাস কেন ধরা হলো, নোট দিয়ে দিলে আর আমাদের কোনো সমস্যা হবে না। একতরফা দাখিলা পদ্ধতি একটি অবৈজ্ঞানিক পদ্ধতি। প্রতিষ্ঠানে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করা হয় না, তাই নগদ উত্তোলনের সময়কাল 9 মাস ধরা হলো। এখন আসো আমরা খ প্রশ্নটা খেয়াল করি। খ প্রশ্নে কি বলেছে? ইসলাম বেকারি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমাদের উপরে প্রথমে যে সম্পদ দায়গুলো আছে সেগুলো আমরা কি জানি? প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে হলে আমরা জানি যে সূত্র, সেটি হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। আমাদের খ প্রশ্ন, ইসলাম বেকারির প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। ইসলাম বেকারি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। এখানেও আমরা বিবরণের জন্য একটি এবং টাকার গড় দুইটি। বিবরণ টাকা, আমরা জানি প্রথম যে টাকার ঘরটি সেইখানে আমরা যোগ বিয়োগের কাজগুলো করি, তারপর মোট
ইনার কলামে আমরা সব কিছু করি, আর আউটার কলামে আমরা মূল টাকাটা পরে বসাই, যোগ বিয়োগ যা করার পরে। এখানে দেখো প্রারম্ভিক মূলধনের নির্ণয়ের জন্য আমি আগেই বলেছি প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তাহলে চলো আমরা প্রারম্ভিক মোট সম্পদগুলো আগে লিখি। প্রারম্ভিক মোট সম্পদ, প্রারম্ভিক মোট সম্পদ আমাদের প্রশ্নে আছে মজুত পণ্য, মজুত পণ্য 1,50,000 টাকা, 1,50,000 টাকা। তারপর আছে দেনাদার, দেনাদার হচ্ছে 1,40,000 টাকা, 1,40,000 টাকা। তারপর হচ্ছে নগদ 30,000 টাকা। এখানে ঋণটা আসবে না, যেহেতু এটা একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে। 30,000 টাকা। তারপর আমাদের শেষ হচ্ছে আসবাবপত্র, আসবাবপত্র 60,000 টাকা। কোশ্চেনটা চলো একটু দেখি আরেকবার। দেখো তোমাদের, দেখো এখানে মজুত পণ্য 1,50,000, দেনাদার 1,40,000, নগদ 30,000 টাকা। এখানে দেখো আসবাবপত্র 60,000 টাকা, আর দায় হচ্ছে ঋণ 1 লক্ষ টাকা, পাওনাদার 40,000 টাকা। এখানে আমরা যোগ করলে কত পাচ্ছি? 3,80,000 টাকা। মাইনাস প্রারম্ভিক দায়, প্রারম্ভিক মোট দায় ঋণ ঋণ হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা। তারপর হচ্ছে পাওনাদার 40,000 টাকা। আমরা কিছু মাইনাস করলে কি ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে কত হচ্ছে? 1,40,000 টাকা। $3,80,000 টাকা থেকে আমরা 1,40,000 টাকা মাইনাস করে কত পাবো? 2,40,000 টাকা। তাহলে আমাদের উত্তর হচ্ছে ইসলাম বেকারি প্রারম্ভিক মূলধনের পরিমাণ
2,40,000 টাকা। চলো আমরা গ প্রশ্নটা একটু দেখে নেই। সালের ইসলাম বেকারির প্রারম্ভিক মূলধন 2,50,000 টাকা ধরে লাভ অথবা ক্ষতি নির্ণয় করো। এখানে দেখো আমাদের মোট সম্পদ দেওয়া আছে, আমাদের দায়টা বের করতে হবে। দায় দেওয়া আছে 25,000 টাকা, 60,000 টাকা। আগে আমাদের লাভ ক্ষতি নির্ণয় করতে হলে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ 2,50,000 টাকা বলেছে ধরে নিতে, কিন্তু সমাপনী মূলধনের পরিমাণটা আমাদের প্রশ্নে দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে। বের করার জন্য আমাদের কি সমাপনী মোট সম্পদ মাইনাস দায়। এখানে সমাপনী মোট সম্পদ আছে 3,60,000 টাকা, আর সমাপনী মোট দায় হচ্ছে 25,000 আর 60,000, 85,000 টাকা। এটা মাইনাস করলে আমরা সমাপনী মূলধনটা পেয়ে যাব। তারপর সূত্রের সাহায্যে আমরা লাভ ক্ষতিটা নির্ণয় করব। গ প্রশ্নের সমাধান তাহলে এটা হবে আমাদের লাভ ক্ষতি পরিমাণের নির্ণয়। সালে ইসলাম বেকারির প্রারম্ভিক 2018 সালের ইসলাম বেকারির লাভ অথবা ক্ষতির পরিমাণ নির্ণয়। এটা সূত্রটা কি আমরা জানি, কমা দিয়ে লাভ অথবা ক্ষতি সমান আমরা সূত্রটা জানি। আমাদের সূত্রটা কি হবে, সমাপনী মূলধন সমাপনী মূলধনের সাথে আমাদের কি করতে হবে, সমাপনী মূলধনের সাথে আমরা কি যোগ করব? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা উত্তোলন যোগ করব। উত্তোলন, তারপর মাইনাস ব্র্যাকেটে কি হবে, প্রারম্ভিক মূলধন সাথে আমরা কি যোগ করব, আমরা যোগ করব অতিরিক্ত মূলধন। তোমরা এই পাশে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নিবে। এখন আমরা কি টাকা সমাপনী মূলধনের টাকা আমাদের জানা নেই, আমরা সেটা বের করব। তাহলে চলো আমরা গণনা কার্য করে সমাপনী মূলধনটা বের করে গণনা কার্য হচ্ছে 1 সমাপনী মূলধনের
ধনের পরিমাণ নির্ণয়। সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয়। সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? সমাপনী মোট সম্পদ আমাদের দেওয়া আছে 3,60,000 টাকা। টাকা মাইনাস এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট বসাবো, আর এখানে হবে 5,000 আর দায়ের পরিমাণ ছিল আমাদের 25,000 প্লাস 60,000। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট একই পাশে তোমরা নিজেরা এখানে সেকেন্ড ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবে। তারপর 3,60,000 25,000 60,000 হচ্ছে কত? আমি আগে বলেছি 85,000। $2,75,000 টাকা। এটি হচ্ছে আমাদের সমাপনী মূলধনের পরিমাণ। তাহলে এখন আমরা লিখব তাহলে সূত্রের সাহায্যে যেটি টাকাগুলো বসাবো। সমাপনী মূলধন আমরা পেলাম 2,75,000 টাকা। $2,75,000 টাকা যোগ হচ্ছে এটির সাথে আমাদের উত্তরটা আমরা বের করেছি। আমাদের ক প্রশ্নের যেটা ছিল উত্তোলনের পরিমাণ, আমরা সেখান থেকে এটা নিয়ে আসব 20,500 টাকা। 20,500 টাকা মাইনাস আমাদের প্রারম্ভিক মূলধন প্রশ্নে দেওয়া আছে 2,50,000 টাকা মাইনাস প্লাস প্রারম্ভিক সমাপনী মূলধনের সাথে আমরা উত্তোলন যোগ করব, আর প্রারম্ভিক মূলধনের সাথে আমরা অতিরিক্ত মূলধন যোগ করব। আমাদের প্রশ্নে অতিরিক্ত মূলধন নেই, শুধু শূন্য আসবে। $2,95,500 টাকা 2,95,500 টাকা মাইনাস হচ্ছে কি 2,50,000। আমাদের লাভ হচ্ছে 45,500 টাকা। এটি যদি প্লাস ফিগার হয় যোগ করার পর, তাহলে লাভ, আর মাইনাস হলে কি হবে? ক্ষতি।
প্লাস হলে 45,500 হয়েছে, তাহলে লাভ। আর যদি মাইনাস ফিগার আসতো তাহলে কি ক্ষতি। আমাদের তাহলে উত্তর কি হবে? উত্তর 2018 সালে ইসলাম বেকারির লাভের পরিমাণ 45,500 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা। এখানে যে আমরা 2,75,000 টাকা গণনা কার্য থেকে পেয়েছি, আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারি, কিংবা এখানে কথাটি লিখে দিতে পারি। তোমরা খাতা এপাশে একটা দাগ দিয়ে লিখে দিতে পারো, কিংবা ব্র্যাকেটেও লিখে দিতে পারো। এখানে কমা দিয়ে এখানে সমাপনী মূলধন গণনা কার্য 1, তারপর আমাদের উত্তরণের পরিমাণ আমরা পেয়েছি ক হতে প্রাপ্ত উত্তরণের পরিমাণ ক হতে প্রাপ্ত কমা দিব। তারপর এখানে দেখো আমরা 2,50,000 টাকা যে আমরা পেয়েছি প্রারম্ভিক মূলধন, সেটি প্রশ্ন হতে প্রদত্ত। প্রারম্ভিক মূলধনের পরিমাণ প্রশ্নে প্রদত্ত। আমাদের প্রশ্নেই দেওয়া ছিল। এখানে যে টাকাগুলো তোমরা এখানে পাশে অঙ্কে এই পাশে একটা দাগ দিয়ে তারপরে এখানে দিয়ে সমাপনী মূলধন সমান গণনা কার্য 1 উত্তরণের পরিমাণ ক হতে প্রাপ্ত, এবার নিচে নিচে লিখতে পারবে। আর এই পাশে সূত্র লিখে তোমরা এই টাকাটা লিখতে হবে। তাহলে থেকে এই টাকাগুলো আসছে আমরা এখানে লিখে দিলাম। এখানে সমাপনী মূলধন গণনা কার্য 1 থেকে আসছে, উত্তরণের পরিমাণ ক হতে প্রাপ্ত, প্রারম্ভিক মূলধন পরিমাণ হচ্ছে প্রশ্ন প্রদত্ত। এই হচ্ছে আমাদের যশোর বোর্ডের 2019 সালে যে অঙ্কটি আসছিল সেটির সমাধান। এখানে দেখো যশোর বোর্ডের 7 নম্বর কোশ্চেন ছিল, নবারুণ ফার্মেসি 2017 সালে মে মাসে লেনদেন সমূহ নিম্নরূপ। মে মাসে 3 তারিখে প্রতি বোতল 16 টাকা দরে 100 বোতল প্যারাসিটামল সিরাপ ক্রয়, 5 তারিখে দোকান ভাড়া প্রদান 5,000 টাকা,
7 তারিখ ওষুধ বিক্রয় 27,500 টাকা। 10 তারিখে রোগীর বসার জন্য চেয়ার ক্রয় 9,000 টাকা। 13 তারিখ ওষুধ কোম্পানির নিকট থেকে কমিশন প্রাপ্তি 2,000 টাকা। 17 তারিখে ফার্মেসি থেকে মালিকের বড় মেয়ের জন্য 200 টাকার ওষুধ নিলেন। 20 তারিখে দোকান ব্যবহারের জন্য একটি ঘড়ি ও একটি ক্যালকুলেটর ক্রয় 1,500 টাকা। 25 তারিখে ফার্মেসি থেকে নগদ উত্তোলন 12,800 টাকা। উপযুক্ত তথ্যের আলোকে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। মে 3 হতে মে 10 তারিখে লেনদেনের সাথে জড়িত হিসাবে শ্রেণী নির্ণয় করো। মে 13 হতে মে 25 তারিখে লেনদেনগুলো কারণ সহ ডেটর ক্রেডিটর নির্ণয় করো। এখানে খেয়াল করো 7 নম্বর কোশ্চেনে আমাদের উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। এখানে মালিকের বড় মেয়ের জন্য দেখো, বড় মেয়ের জন্য 17 তারিখে লেনদেনটি মালিকের ব্যক্তিগত খরচ। কারবার থেকে যখন মালিক ব্যক্তিগত প্রয়োজনে কিছু নেবে সেটি উত্তোলন হিসাবে গণ্য করা হয়। আর তাহলে এটি 200 টাকা, এটি কি হচ্ছে? পণ্য উত্তোলন। মালিকের ব্যবসা যেহেতু ফার্মেসির, এখান থেকে যে ওষুধ নিয়েছে সেটা পণ্য হিসেবে বিবেচনা করা হবে, তাহলে এটি পণ্য উত্তোলন। এখানে লক্ষ্য করো ফার্মেসি থেকে নগদ টাকা নিয়েছে, নগদ উত্তোলন করেছে 12,800 টাকা। তাহলে পণ্য উত্তোলন হচ্ছে 200 টাকা, নগদ উত্তোলন হচ্ছে 12,800 টাকা। এই হচ্ছে 13,000 টাকা উত্তোলনের পরিমাণ। খ প্রশ্ন দেখো, মে 3 হতে মে 10 তারিখে লেনদেনগুলোর সাথে জড়িত হিসাবের শ্রেণী নির্ণয় করো। আমরা অধ্যায় 5-এ হিসাবের শ্রেণীগুলো জেনেছি, হিসাবের নামগুলো। অধ্যায় 3-এ আমরা ডেটর ক্রেডিটর নির্ণয় শিখেছি, সেখানে আমরা হিসাবের শ্রেণী বিভাগগুলো জেনেছি। সম্পদ ইকুয়াল টু দায় যোগ মালিকানা সত্ত্ব। এছাড়া হিসাবের আধুনিক নিয়মে হিসাবকে তখন আমরা 5 ভাগে বিশ্লেষণ করলে পেয়েছি, সেটি হচ্ছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। এখানে লক্ষ্য করো 3 তারিখে প্রতি বোতল 16 টাকা দরে প্যারাসিটামল সিরাপ ক্রয়। এখানে প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই, সরাসরি ক্রয়, তাহলে এটা নগদে ক্রয় করা হয়েছে। যদি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকতো তাহলে ধরে নেওয়া হতো এটা নগদ, উল্লেখ না থাকলে বাকি। যেহেতু প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই তাহলে এটা নগদে। নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, দুঃখিত, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ ক্রয় করাতে কি হয়েছে? ব্যয় বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি ক্রয় করতে কারবার থেকে নগদ অর্থ চলে গেছে, এই জন্য সম্পদের পরিমাণ কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট হয়েছে। তাহলে শ্রেণী হিসাবে শ্রেণী বলা হয়েছে, তাহলে আমরা লিখব হচ্ছে তারিখ সংশ্লিষ্ট হিসাব শ্রেণী। তাহলে তারিখ সংশ্লিষ্ট হিসাব শুধুমাত্র লিখব আমরা, যেহেতু ডেটর ক্রেডিটর নির্ণয় করতে এখানে বলে শুধু হিসাবের শ্রেণী, তাহলে আমরা শুধু লিখব ক্রয় হিসাব, নগদান হিসাব। ক্রয় হিসাবটা কি? ব্যয় হিসাব, আর নগদান হিসাবটা হচ্ছে সম্পদ হিসাব। তারপর হচ্ছে 5 তারিখে দোকান ভাড়া প্রদান, তাহলে আমরা শুধু লিখব ভাড়া হিসাব, নগদান হিসাব, ভাড়া ব্যয় হিসাব, নগদান হচ্ছে সম্পদ হিসাব। 7 তারিখে ওষুধ বিক্রয় 27,500 টাকা, আমরা লিখব হচ্ছে নগদান হিসাব, বিক্রয় হিসাব, সম্পদ হচ্ছে নগদান হিসাবের ধরে লিখব আমরা সম্পদ হিসাব, আর বিক্রয় হচ্ছে আয় হিসাব। লাস্ট দেখো 10 তারিখ রোগীর বসার জন্য চেয়ার ক্রয়, চেয়ার আসবাবপত্র হিসাবের নাম, তাহলে আসবাবপত্র হিসাব, নগদান হিসাব। এখানে লিখবো আসবাবপত্র সম্পদ, নগদ সম্পদ, তার মানে দুইটি সম্পদ হিসাব লিখবো। মে 13 হতে মে 25 তারিখে এখানে লেনদেনগুলো কারণ সহ ডেটর ক্রেডিটর নির্ণয় করা বলছে। তাহলে কারণ সহ আমরা এর আগেও করেছিলাম, সম্পদ বৃদ্ধি কারণটা লিখবো আমরা, সম্পদ বৃদ্ধি না দায় বৃদ্ধি না আয় বৃদ্ধি না হ্রাস, এগুলো কারণ কিভাবে ডেটর ক্রেডিটর হয়েছে সেই কারণটা আমরা লিখবো। 13 তারিখে লক্ষ্য করো ওষুধ কোম্পানির নিকট থেকে কমিশন প্রাপ্তি 2,000 টাকা, তার মানে কারবারে আয় হয়েছে। নগদান হিসাব ডেবিট, কমিশন প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। নগদান হিসাব কেন ডেবিট? সম্পদ বৃদ্ধি পেয়েছে, আমরা লিখব কারণে সম্পদ বৃদ্ধি। আর প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট কেন? আয় বৃদ্ধি। এই হচ্ছে কারণ আমাদের। ফার্মেসি থেকে মালিকের বড় মেয়ের জন্য 200 টাকার ওষুধ নিলেন, তাহলে এখানে হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কারণ কি? উত্তোলন হিসাব ডেবিট, মালিকানা সত্ত্বের পরিমাণ কমে গেছে, এই জন্য মালিকানা সত্ত্ব হ্রাস লিখবো আমরা কারণটা, এই জন্য উত্তোলন হিসাব ডেবিট হয়েছে। পাশাপাশি ব্যয় হ্রাস, ওষুধের পরিমাণ কমে গেছে, ব্যয় হ্রাস পেয়েছে, এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট।
ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। তারপর হচ্ছে দোকানে ব্যবহারের জন্য একটি ঘড়ি ও একটি ক্যালকুলেটর ক্রয় করা হয়েছে। এই হিসাবের নাম কি? এই হিসাবের নাম হচ্ছে অফিস সাপ্লাইজ হিসাব। অফিস সাপ্লাইজ হিসাব নগদান হিসাব। অফিস সাপ্লাইজ সম্পদ বৃদ্ধি পেয়েছে, এটি একটি কারণ। নগদান হিসাব ক্রেডিট হয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে, এটি হচ্ছে কারণ। তার মানে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। লাস্ট 25 তারিখ ফার্মেসি থেকে নগদ উত্তোলন। এখানে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, এই জন্য উত্তোলন হিসাব ডেবিট হয়েছে। কারবার থেকে নগদ টাকা চলে যাওয়াতে মালিক নিয়ে উত্তোলন করেছে, এই জন্য নগদ সম্পদের পরিমাণ কমে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। এটি তোমাদের বাড়ির কাজ থাকলো, এটি কমপ্লিট করে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবে, আমি চেক করে নিব। আজকে এই পর্যন্তই। আশা করি আজকে ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।